আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য মানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের একটি চ্যাপ্টার, যেটা হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই যে আজকে যে আলোচনা করতেছি, এটা কিন্তু সবার জন্যই। তোমার ষষ্ঠ শ্রেণীর জন্য তোমরা যদি দেখতে চাও তাও দেখতে পারো, কারণ এই চ্যাপ্টারটা প্রত্যেকটা ক্লাসের জন্যই আছে। অষ্টম শ্রেণী ওরাও পারবে, নবম শ্রেণীর এরাও পারবে। ওকে, তো এটা কিন্তু প্রত্যেকটা শ্রেণীতে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। ওকে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ডাক্তার হতে চাও ভবিষ্যতে যাদের টার্গেট হচ্ছে আমরা ডাক্তার হব, তো অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য। ওকে, তো আমি আমার সাধ্যমতো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা আজকে আলোচনা করব। তার মধ্যে কিছুটা একটু লার্জলি একটু বর্ণনা আসতে পারে। ওকে, কারণ এটার মধ্যে ব্যাপক পড়ালেখা আছে। ওকে, কারণ জানোই তো একটা ডাক্তার হতে গেলে হিউম্যান ফিজিওলজি ভালো করে জানতে হবে। তাহলে হিউম্যান ফিজিওলজির প্রত্যেকটা সেক্টরে অনেক কিছু স্টাডি আছে, যে যত বেশি স্টাডি করবা সে তত ভালো ডাক্তার হতে পারবা। ওকে, ভালো করে থিঙ্ক করো। এবং এটা আজকে মানে এটা লেকচারটা পাওয়ার পরে অবশ্যই তোমরা চিন্তা করবে এবং ভিতরে এটা গেঁথে রাখবে যে যতটুকু শিখলাম ততটুকু যেন আরও বাড়ে। আর এটা আজকে বোঝানোর পরে অবশ্যই তোমরা মেন বইটা পড়বা। নোট বই নিয়ে না দৌড়ে প্রথমে কী করবা, মেন বইয়ের টপিকসগুলি পড়বা, দেখবা তোমাদের সব কোশ্চেনের উত্তর ওইখান থেকে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের টপিকসটা কি? আজকের টপিকসটা হচ্ছে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, তাই না? যে বিষয়টা হচ্ছে মানে আমাদের এই বিষয়টা প্রথম ক্লিয়ার যে স্যার পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র দুইটা একসাথে দিল কেন? দুইটা তো দুই জিনিস, দুইটা তো ভিন্নভাবে ভিন্ন চ্যাপ্টারে দিতে পারতো। ওকে, ভালো বলেছ। চিন্তাধারা যদি এরকম থাকে তাও সুন্দর, কারণ দুইটা আসলেই দুই জিনিস। তারপর হচ্ছে এটা পরিপাকতন্ত্রটা কি করে আর এটার সাথে কেন দিল, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা যে খাবার খাই, মুখ দিয়ে দেয় একটা খাবার, ওকে, ভিতরে যায়, মানে 4-5 ঘন্টা পরে এটা হজম হয়ে পায়ুপথে বর্জ্য পদার্থগুলি, যেটা আমাদের শরীরে মানে অপাচ্য অংশ বা শরীরের অপ্রয়োজনীয় অংশ, সেটা বের হয়ে যায়। কিছু হয় মূত্রের মাধ্যমে, কিছু হয় পায়ু রাস্তায়। ওকে, বের হয়ে যায়। তো যাই হোক, আমরা কি কখনো চিন্তা করেছি যে এই খাবারটা ভিতরে গিয়ে কি ফাংশন হইল? কখনোই চিন্তা করি নাই। তো ওইটা যখন চিন্তা করব তখন মনে করব হ্যাঁ, পরিপাকতন্ত্রের সাথে রক্ত সংবহনতন্ত্রের একটা ম্যাচিং আছে, একটা মিল আছে। ওকে, কাজ দুজনে মিলেই করে। ওকে, তো কীভাবে কাজ করে আমরা একটু সেটা জানি। ক্লিয়ার করে বসো, একটু নড়ে চড়ে বসো, হ্যাঁ, ভালো করে একটু খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে দেখবে এখান থেকে তোমাদের অনেক কোশ্চেনের উত্তর চলে আসছে। ওকে, আমরা এই যে খাবারটা খাই, খাবারটা খাওয়ার পরে সেটা কি খাবার দিই? শুকনা খাবার, ধরো যে কোনো খাবার বা রসালো খাবারও দিতে পারি। ওকে, তো ধরো একটা শুকনা খাবার দিলাম মুখের মধ্যে, মুখে পুড়লাম, মুখে পোড়ার পরে মুখ বিবর মানে হচ্ছে এই যে মুখের ফাঁকা জায়গাটা, যেটা হচ্ছে বাকাল ক্যাভিটি। ওকে, এই মুখ বিবর। ওকে, এই মুখ বিবরে খাবারটা যায়, আর এই জিহ্বা কি করে? খাবারটাকে নাড়াচাড়া দেয়। আর দাঁতগুলি কি করে? আমরা দাঁতও তো পড়বো এই চ্যাপ্টারে। দাঁতগুলি কী করে? ওইটাকে ভাঙে, টুকরা করে। ওকে, টুকরা কেন করে? এই যে খাবারটা টুকরা যত টুকরা করবা খাবারের স্বাদ তত পাবা। অনেকে আছে করে একটু চাপ দিয়া তারপরে কি করে? এটাকে হালকা করে পিষে ওটা গিলে ফেলে। ও কিন্তু খাবারের স্বাদ পেল না, জাস্ট স্টোমাকটাকে ফুলফিল করলো, এই আর কিছু না। তোমরা আজকে থেকে যে কোনো খাবারটা নিয়ে এই দাঁত দিয়ে যত টুকরা মিহি টুকরা করবা, ততই দেখবা স্বাদটা পাইতেছ। হ্যাঁ, এটা কেন পাইতেছ একটু দেখো। যেমন হচ্ছে আমরা শর্করা জাতীয় খাবার যেমন ভাত বা রুটি, এটা যখন আমরা চিবায় অনেকক্ষণ চিবাবো, কিছুক্ষণ পরে একটু মিষ্টি লাগবে। কেন মিষ্টি লাগবে আমি সেটা নিয়েও আলোচনা করব। এবং তুমি যে কোনো খাবার
তুমি মুখ বিবরে নিয়ে অনেকক্ষণ চিবাবা, চিবাইলে কী হয়, এটার আমাদের যে এই মুখের পিছনের দিকে লালা গ্রন্থি আছে, তোমরা দেখবা জিহ্বার নিচে এখান থেকে অনেক সময় চিট করে মানে লালার মতো বের হয়, অনেক সময় দেখবা অ্যাবসেন্ট মাইন্ডে বের হয়, আর এমনি সবসময় কিন্তু এখান থেকে লালা বের হইতে থাকে। ওকে, যেটা আমরা বলি স্যাপ। ওকে, তো এটা স্যাপটা বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন এই পশ্চাৎ থেকে যে লালাটা আসে সেটা হচ্ছে খাদ্যকে হজম করার জন্য উপযোগী। ওকে, এখানে ওই লালার সাথে অনেক কিছু থাকে। ওকে, সেটা নিয়ে আমি লালার পয়েন্টে গিয়ে আলোচনা করব। যাই হোক, ওইটাকে খাবারটাকে পিচ্ছিল করে সেটা এই আমাদের এইখানে যে দুইটা নালী আছে, একটা দেখো তোমরা ধরতে পারো, সেই ধরতে পারা এই নালীটা একটু ভালো করে খেয়াল করো, এটার মধ্যে রিংয়ের মতো এরকম গাট 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 করা আছে। ওকে, এই সামনের যে নালীটা, এটা আ করলে শব্দটা বের হয়। শব্দটা কোত্থেকে বের হয়? এই যে আমরা ফুসফুসে যে মানে বাতাসটা নিয়ে নিই, সেই বাতাসটা হা করে বের করি আর এটাকে কাঁপাই। ওকে, কাঁপাইলে একটা কম্পন সৃষ্টি হলো, সেই কম্পনটা হচ্ছে শব্দ, তাই না? আচ্ছা, তাই আমরা শব্দের চ্যাপ্টারে আবার এটা পড়ব, কম্পনটা হচ্ছে শব্দ কত হার্টস কম্পনে আমরা শুনতে পাই, কত হার্টসের শুনতে পাই না, এটা আমরা ওকে দেখব। তাইলে এই যে এই নালীটা প্রথমের দিকে আছে, ওকে, এইটাকে বলে শ্বাসনালী। এটা দিয়ে আমরা শ্বাস নিলাম, ওকে, এই অক্সিজেন নিলাম, অক্সিজেন নিয়ে ওইটা ফুসফুসে দিয়ে দিলাম, এটাকে বলে শ্বাসনালী। আর এটার পিছনে কি আছে? অন্ননালী। এটার পিছনে আরেকটা নালী আছে, শ্বাসনালীর ঠিক পিছনেই আরেকটা নালী আছে, সেটা হচ্ছে অন্ননালী। এখন কথা হচ্ছে আমি এটা নিয়ে আরেকটু পরবর্তীতে এটা নিয়েও আলোচনা হবে, যে অন্ননালীটা মানে একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এই অন্ননালীটার পরে খাদ্যটা কোথায় যায়? পাকস্থলিতে যায়। এই পাকস্থলিতে গিয়ে পাকস্থলীর পরে আবার আছে ডিওডোনাম, ডিওডোনামের পরে আছে ইলিয়াম। মানে এটা ক্ষুদ্রান্ত, সোজা কথা হচ্ছে এই ডিওডোনাম, জেজুনাম, ইলিয়াম, হ্যাঁ, টোটালটা হচ্ছে একটা ক্ষুদ্রান্তের অংশ। তো ক্ষুদ্রান্ত কি? ক্ষুদ্রান্ত হচ্ছে পৌষ্টিক নালীর যে অংশটা তোমার পাকস্থলীর পরবর্তী থেকে বৃহদন্তের আগ পর্যন্ত থাকে, বৃহৎ আকার নালী। এটা অনেক পেঁচায় 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 থাকে। তোমরা দেখবা, এটা তো মানুষেরটা দেখা সম্ভব না, গরুরটা দেখবা যে এই যে কুরবানি ঈদ হয়ে গেল, সেখানে দেখবা যে ওই গরুর ভুঁড়িটা আমরা অনেকে পছন্দ করি, নেই, আমিও পছন্দ করি, মজা, টেস্টি। ওকে, ওইটাকে নেয়, ওইটার ক্ষুদ্রান্ত দেখবা অনেক ভাঁজ করে, এরকম এরকম ভাঁজ করা, হ্যাঁ, এরকম ভাঁজ করা অসংখ্য। ওইটাকে পরে জিল্লি দিয়ে আটকানো থাকে, ওইটাকে যদি জিল্লি ছাড়ানো হয় অনেক লম্বা একটা ট্র্যাকের সৃষ্টি হয়। ঠিক আছে, তো আমাদের মানে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের হচ্ছে অন্ত্র। তে অন্ত্র কোথায় থাকে ছোট্ট বন্ধুরা বলো তো? অন্ত্র হচ্ছে পাকস্থলীর পর থেকে শুরু করে বৃহদন্তের আগ পর্যন্ত যে সরু, হ্যাঁ, যে পরিপাক নালীর অংশ, সেটাই হচ্ছে অন্ত্র। এখন আরেকটু বলি, এই অন্ত্রের মধ্যে কি থাকে? খাদ্যটা অন্ত্রে আসলো, অন্ত্রে আসার পরে এই খাদ্যটা আমরা দেখব যে এই অন্ত্রর গাত্রটা পাতলা থাকে, কিন্তু পাতলা, এবং লুমেন মানে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলে লুমেন, এই লুমেনটা হচ্ছে সরু থাকে, চিকন থাকে। ওকে, চিকন থাকে, এখানে খাদ্যটা যায়, খাদ্যটা তখন চাপ দিয়া এই সামনেরটা প্রসারিত হয়, তারপর আবার চাপ দেওয়ার সামনে যায়, এভাবে খাদ্যটা যেতে থাকে। কিন্তু এই যাওয়ার সময় কিছু ঘটনা ঘটে যায়। কি ঘটনা? ঘটনা হচ্ছে এই অন্ত্রের গায়ের মধ্যে তোমার যে ইপিথিলিয়াল সেলগুলি আছে, ভালো করে নামগুলি মনে রাখো, ইপিথিলিয়াল সেল। তো এই ইপিথিলিয়াল সেলগুলি হচ্ছে মানে একটু কলামনার ইপিথিলিয়াল সেল। তো কলামনার ইপিথিলিয়াল সেলটা কি? কলামনার ইপিথিলিয়াল সেল হচ্ছে যেই সেলগুলি একটু ভিত্তির মতো, একটু বড় টাইপের, একটু মোটা টাইপের, ঠিক আছে, সেই সেলগুলি হচ্ছে কলামনার ইপিথিলিয়াল সেল। ওকে, অন্যান্য যে স্কোয়ামাস আর কিউবয়েডাল এই সব সেলের চেয়ে কলামনার ইপিথিলিয়াল সেলগুলি একটু লম্বা, কলামের মতো, তো এই জন্য কলামনার বলে। ঠিক আছে, যে কলাম আছে না, কলামের মতো একটু লম্বা লম্বা। ওকে, সেই ইপিথিলিয়াল সেলগুলি। তাই এই ইপিথিলিয়াল সেলগুলি কি করে? বর্ধিত হয়, আঙ্গুলের মতো প্রক্ষেপণ সৃষ্টি করে। এই আঙ্গুলের মতন যে প্রক্ষেপণ সৃষ্টিটা করলো, সেইগুলিকে কি বলে জানো? ভিলাই বলে। তোমরা অবশ্যই পাবা যে ভিলাই কি। ওকে, তাইলে
আমার লেকচার থেকে তোমরা অবশ্যই বুঝে গেছো যে ভিলাইটা কি, কিভাবে অ্যান্সার করতে হবে। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখো। তো এই যে ভিলাই, এই ভিলাইটার কাজ কি? ভিলাইয়ের মধ্যে দেখা যায় কি, এই ইপিথিলিয়াল সেলগুলি থেকে কিছু পাচক রস নিঃসৃত হয়। পাচক রস হচ্ছে এনজাইম। ওকে, এখন হচ্ছে এই এনজাইম নিঃসৃত হইয়া খাবারটাকে ধরো পাচিত করে, মানে খাবারটাকে পরিপাক করে। পরিপাক যে করলো, এই শক্ত খাবারটা কি হলো, এখন নরম হয়ে গেল, তরল হয়ে গেল। পরিপাক হয়ে যাওয়া মানে কি, খাদ্যটা তরল হয়ে গেল। দিছে শুকনা খাবার, সেটা ওইখানে গিয়ে কি হইলো, তরল হয়ে গেল। তরল হওয়ার পরে সে এই যে কলামনার ইপিথিলিয়াল সেলগুলি আছে, ওরা কি করবে, ওই খাবারগুলির শোষণ করবে। স্যার এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা এইভাবে সম্ভব। এই জন্য সম্ভব কারণ আমরা বলছি এই রক্ত সংবহন তন্ত্র, এই লোকটার মানে এই তন্ত্রটার এখন কাজ। ওকে, এই তন্ত্রটা এখন বসে আছে কোথায়? এই সেলগুলির মধ্যে জালি ছড়ায়া বসে আছে, রক্তের জালি ছড়ায়া এই কলামনার ইপিথিলিয়াল সেল এবং এই সেলগুলিতে অন্ত্রের গাত্রে এভাবে ছড়ায়া বসে আছে। হ্যাঁ, তো এই তোমার রক্তনালী যেটা ইপিথেলিয়াল সেলের ওইখানে থাকে, সেই রক্তনালীর সেলগুলি আবার কিসের মধ্যে, একটু পাতলা টাইপের, সেটা হচ্ছে স্কোয়ামাস আকৃতির যে ইপিথেলিয়াল সেলগুলি দিয়ে ওর গাত্রটা থাকে। তো এর কাজ হচ্ছে ওইখান থেকে ট্রান্সপারেন্ট, মানে এটা হচ্ছে অর্ধবেত্ত একটা ঝিল্লির মতো কাজ করে। এই রক্তনালীগুলি কি করবে, এই খাদ্যের যে তরল অংশটা শোষণ করে নেয়। শোষণ করে নিয়ে সেটা কি হয়, ওইটা রক্তে চলে গেল। কিন্তু তাহলে যেই অংশটা হচ্ছে আমার হজম হইল না, আঁশযুক্ত খাবার বা যেটা অহজমকৃত খাবার, ওটা ও অন্ত্রের মাধ্যমে চলে গেল কোথায়, বৃহদন্ত্রে। ওকে, বৃহদন্ত্রে চলে গেল। তাহলে এই যে এই কলামনার ইপিথেলিয়াল সেল ওই খাদ্যটাকে, হজমকৃত খাদ্যটাকে শোষণ করে নিল। এখন স্যার এটা কোথায় যাবে, একটু চিন্তা করো। তো এই যে রক্তের মধ্যে যে খাবারটা চলে গেল, তাই না? তাইলে রক্ত কি করলো, মানে খাবারটা নিয়ে পরিবহন করলো, মানে রক্ত নালীর মাধ্যমে পরিবহন করে কোথায় দিল, এটা তোমার হৃৎপিণ্ডে নিয়ে যাবে। প্রথমে হৃৎপিণ্ডে নিয়ে যাওয়ার পরে হৃৎপিণ্ড সার্কুলার করবে। আর হৃৎপিণ্ডে যাওয়ার সময়ও কিছু খাবার কি হয়, ওই দেহে শোষিত হয়ে যায়। আবার কিছু খাবার যেটা শোষিত না হয় কোষের মাধ্যমে, বিভিন্ন কোষ এই খাবারটাকে শোষণ করে নেয়। ওকে, রক্ত থেকে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই খাবারটা শোষণ করলো, আর বাকি যেটা থাকলো ওকে সেটা হৃৎপিণ্ডে রক্তর সাথে সেটা শিরার মাধ্যমে, শিরা বেয়ে তোমার হৃৎপিণ্ডে চলে গেল। ওকে, হৃৎপিণ্ডে অলিন্দের মধ্যে যাওয়ার পরে অলিন্দ থেকে আবার অলিন্দ মানে সিস্টোল হওয়ার পরে, মানে সংকুচিত হওয়ার পরে সেটা নিলয়ে চলে আসলো। নিলয়ে চলে আসলে সেই খাবারটা আবার কি হয়, মানে এই রক্তটা আর কি, সেই রক্তটা আবার এই ফুসফুসে যায়, আর সেটা কি হয়, পরিশোধিত হয়ে আবার এই খাদ্যটা আমার এই যে রক্তে গেল, রক্তে যাওয়ার রক্তনালী খাদ্যটাকে কিন্তু আমি এই মাঝখানে একটু গ্যাপ দিয়েছি। এই খাদ্যটাকে, এই রক্তটাকে, খাদ্যসহ রক্তটাকে এটা কিডনির মাধ্যমে কিন্তু পরিচালনা করে। কিডনির মধ্যেও মানে এই শাঁখুনি আছে, এতটুকু দুইটা কিডনি। ওকে, অল্প ছোট দুইটা কিডনি আমাদের এইখানে থাকে। ওকে, ওই রক্তটা যখন এই কলামনার ইপিথেলিয়াল সেল থেকে শোষণ করে নেয় খাবারটা নিয়ে, ও করে কি, কিডনির ওদিকে যায়। কিডনি দিয়ে যখন পাস হয়, কিডনি দিয়ে পাস হওয়ার সময় কাজটা কি দেখো, ওর কাজটা কি, কিডনি দিয়ে পাস হয়ে গেল। ওকে, কিডনি দিয়ে পাস হয়ে গেল। কিডনিতে আবার এরকম গ্লোমেরুলাস নামে থাকে, মানে নেফ্রনের যে মাথাটা সেটা গ্লোমেরুলাস বলে, অসংখ্য নেফ্রন থাকে। এই নেফ্রনটা ভবিষ্যতে আমি ওই কিডনির কাজটাও আলোচনা করব, যে এই যে নেফ্রনের মধ্যে যে রক্তনালী থাকে, রক্তজালি থাকে, অসংখ্য জালি থাকে ছড়াইয়া, যে খাবারটা আসবে ছড়াইয়া যাবে। ও এইখানে যে এইখানেও তোমার এই বমেন্স ক্যাপসুল, এই যে নেফ্রনের যে মাথাটা, ওইটাকে বমেন্স ক্যাপসুল বলে। এই বমেন্স ক্যাপসুলের যে এই ইপিথেলিয়াল সেলটা, এটা হচ্ছে তোমার এই স্কোয়ামাস আকৃতির ইপিথেলিয়াল সেল। তাই স্কোয়ামাস আকৃতির ইপিথেলিয়াল সেলটা হচ্ছে পাতলা। তো পাতলা থাকার কারণে রক্তর গাত্র স্কোয়ামাস আকৃতির। তাহলে এটা দুইটা মিলে কি করে, একটা ট্রান্সপারেন্ট, এটাকে মানে অর্ধবেদ্য ঝিল্লি হিসাবে কাজ করে। ওই খাবারটাকে রক্ত থেকে ও নিয়ে নেয়, বমেন্স ক্যাপসুল নিয়ে নিবে,
এই কী নিবে রক্তের থেকে, মানে আমাদের যেটা শরীরে বর্জ্য পদার্থ, অনেক খাবারের সাথে কিছু বর্জ্য পদার্থ গেছে লিকুইড জাতীয়, সেই লিকুইড জাতীয় বর্জ্য পদার্থ যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ওকে, এই যে এইগুলি বর্জ্য পদার্থ রক্ত থেকে নিয়ে নিবে। তাইলে রক্তের মধ্যে কী রইল? একেবারে বিশুদ্ধ খাবার এখন রইল, যেটা আমাদের শরীরের জন্য দরকার। আর এই বোমেন্স ক্যাপসুল এটা নিয়ে এটা সংগ্রাহক নালীতে দিয়ে দিল, তারপর মূত্রথলিতে দিয়ে দিল। ওকে, এটা মূত্র হিসাবে আমরা মূত্র বিসর্জন দিয়ে এটাকে বের করে দিব। ক্লিয়ার? আর যে ওই যে রক্তনালীতে যে বাকি খাবারটা রয়ে গেল, পরিশোধিত খাবারটা, এটা আমাদের এই রক্তনালী বেয়ে আবার ওই যে বললাম হৃৎপিণ্ডে যাবে। ওকে, তো হৃৎপিণ্ডে গিয়ে হৃৎপিণ্ডের অলিন্দে যাবে, অলিন্দ থেকে নিলয়ে যাবে, নিলয় থেকে আবার এই এটা কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত থাকবে রক্তটা, হ্যাঁ, ওই কার্বন ডাইঅক্সাইডটা মানে ত্যাগ করবে। কিন্তু এই যে যাওয়ার পথে ও কিন্তু প্রত্যেকটা কোষে এখন ওই ভালো খাবারগুলিকে সার্ভ করে যাবে, যে এই নাও আনছি তোমাদের জন্য খাবার, নাও তোমরা এটাকে স্টোর করে রেখে দাও, পরবর্তীতে কি করব সেটা পরবর্তী ব্রেন ইনস্ট্রাকশন দিবে। ওকে, কোষগুলি খাবারগুলি রেখে দিবে। ওকে, আর ওই যে অক্সিজেনটা বহন করে নিয়ে গেল, এই কার্বন ডাইঅক্সাইডটা দেহ থেকে বহন করে নিয়ে গেল। ওকে, আর এটা কেন হইলো সেটা আবার ভবিষ্যতে আমি আলোচনা করব। ক্লিয়ার? শ্বসন প্রক্রিয়ায় আলোচনা করব যে কার্বন ডাইঅক্সাইডটা হইলো কেমনে, তারপর অক্সিজেনটা কোত্থেকে আসলো। আচ্ছা, যাই হোক, এই যে সংবহন তন্ত্র, এই যে রক্তের কাজ হচ্ছে, তাহলে পরিপাক তন্ত্রের সাথে রক্ত সংবহন তন্ত্র, এটা কি এখন মিল বুঝে পেয়েছ যে এটার সাথে এটা মিল আছে? একটু মাথায় আনো যে আমাদের বডি ফাংশনটা কি। খাওয়ার সময় একটু চিন্তা করবা যে খাবারটা খেলাম, খাবারটা কীভাবে যাবে, তাহলে দেখবা খাবারটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাবজর্ব হবে এবং ভালো করে চিবিয়ে খাবার খাবা। আধা চিবিয়ে খাবার খাবা, এই খাবারটা বেশিরভাগই পড়ে যাবে। যে অনেক খাবার খেলা কিন্তু শরীর ওরকম হয় না, একবার শুকনা থাকে, কাঠ থাকে, হ্যাঁ, এইটাও একটা কারণ। ওকে, সো হিউম্যান ফিজিওলজিটা ভালো করে বুঝতে হবে। ওকে, সো যদি তুমি ভবিষ্যতে ডাক্তার হইতে চাও, if you will be a doctor in future, so you have to learn about this clearly, about human physiology clearly. Clear? Okay, এখন দেখো আমি যেটা বলছি, আমি এখন এই চ্যাপ্টার মানে খাদ্য পরিপাকের সম্পর্কে একটু মানে বেশি বলে ফেলছি, তোমাদের বইতেও এত নাই। যাই হোক, এটা বললাম এই জন্য তোমাদের মাথাটাকে একটু মানে গুছায়া এই ভিডিওটা দেখো। একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখো, যে আমি কি টপিকসগুলি ব্যবহার করেছি, আমি কিভাবে ব্যবহার করলাম। এটা আমার গল্প আকারে, তুমি মনে করো অবসর শুয়ে আছো, তুমি ভিডিওটা অন করে তোমার বালিশের পাশে রেখে শুনো। ওকে, তাও কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে যে এটা সম্পর্কে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে লালা এবং এনজাইম, এই লালা এবং এনজাইম সম্পর্কে আমি যদি বলি, তো লালা এবং এনজাইমটা হচ্ছে তোমার, তো লালা থেকে আমি একটু আগেই বলছি যে মুখ বিবরের পিছনে একটা গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে তরলের মতো সাদা বর্ণের লালা নিঃসৃত হয়। এই লালার মধ্যে থাকে এনজাইম। ওকে, এনজাইম। ওকে, এখন হচ্ছে এই এনজাইম হচ্ছে এই লালাটা কি করে, আমাদের খাবারটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। না হলে এই যে এই আমাদের অন্ননালী, এটার পিছনে যে অন্ননালী থাকে, সেই অন্ননালীটা দিয়ে নামতে ছিঁড়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, এরকম হবে। কিন্তু অনেক সময় শুকনো খাবার এখানে গলায় আটকায় গেলে কিন্তু চোখে পানি পড়ে। তো যাই হোক, ইরিটেশনের সৃষ্টি হয়। তো সেই লালার কারণে সেটা হয় না, এটা পিচ্ছিল করে খাবারটাকে আমাদের গিলতে সাহায্য করে। তাহলে লালার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাদ্য পিচ্ছিল করা আর খাদ্য গিলতে সাহায্য করা। আরেকটা কাজ আছে লালার মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা যে খাবারটা দিলাম, খাবারটা জীবাণু থাকতে পারে। ধরো খাবারটা জীবাণু নাই, আমি হাতটা ধুইলাম না, হঠাৎ করে খাবার গুঁজে দিলাম মুখে, শুকনা খাবার, মনে করলাম এটা হাত ধোয়ার কি আছে, এটাও তো শুকনার সমস্যা নেই, কিন্তু আমার এই হাতের মধ্যেও তো জীবাণু থাকতে পারে। তো দেখো যে আল্লাহ কত টেকনিক্যালি এই আমাদেরকে সৃষ্টি করেছে। তাই এই লালার মধ্যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রাখছে, যাতে ওই জীবাণুটা গেলেও ওটা মরে যায়। ওকে, তাহলে লালার কাজ আমরা কিন্তু তিনটা পেলাম। বর্ণ হচ্ছে সাদা, আর এটা লালা কি করে, জীবাণুগুলিকে মেরে ফেলতে সাহায্য করে, আর হচ্ছে তোমার খাদ্য পিচ্ছিল করে, আরেকটা হচ্ছে খাদ্য গিলতে সাহায্য করে। ক্লিয়ার? তিনটা কাজ আমরা লালার
পেলাম। এই লালার মধ্যে থাকে হচ্ছে এনজাইম, আর এই এনজাইমটা হচ্ছে অনুঘটকের কাজ করে। স্যার অনুঘটক কি? স্যার ঘটক তো জানি, যে পাত্র পাত্রী সেট করে দেয়, বিয়ে করায় দেয়, ওকে, এটা বলে ঘটক। তাই স্যার অনুঘটক কি? এইটাও ঠিক এরকমই, মানে এইটাও এরকমই, মানে একটু জাস্ট মাথায় রাখো, ঘটক আর অনুঘটক দুইটা প্রায় সেম। কেমন বলি, এই যে ঘটককে বিয়ে করায় না, ছেলে মেয়ে বিয়ে করায়, বউটা কার বাসায় যায়? ঘটকের বাসায় না ছেলের বাসায়? ছেলের বাসায় যায়। ঘটকের বাসায় যায় না, ঘটক আর পারিশ্রমিক নিয়ে সরে যায়। ও যেই ঘটক ওই ঘটক। ও যদি বিবাহিত ঘটক থাকে ও বিবাহিত ঘটক অমনি থাকে, ওর যদি 5টা বউ থাকে ও 5টা বউলেই থাকবে, ওই বিয়ের পরে 6টা বউ হবে না, ঠিক আছে? আবার হচ্ছে ও যদি অবিবাহিত থাকে তাহলে সে অবিবাহিতই থাকবে। এটা বুঝাইলাম এই জন্য, এটার নাম অনুঘটক, মানে ঘটকের সাথে মিল আছে। তোমাদের এই ভালো করে সংজ্ঞাটা একটু মাথায় রাখো, ওই ঘটকের কথা মাথায় রাখবো, তাহলে ওই এনজাইমের কথাও মাথায় আসবে। তাহলে এনজাইমটা হচ্ছে, এটা একটা রাসায়নিক পদার্থ যে মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওই যে ঘটকের মতো বিয়ে অংশগ্রহণ করলো, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওই রাসায়নিক বিক্রিয়া ঘটার পরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, ঠিক ঘটকের মতোই আচরণ, ঠিক আছে? মানে ও কিন্তু চেঞ্জ হয় না, ও আবার সেই আগের এনজাইমই রয়ে গেল, ও কিন্তু ওদের সাথে মিশে যায় না, খালি কাজটা সম্পন্ন করে দিল। ঘটক যেরকম বিয়েটা সম্পন্ন করে ও চট করে সরে যায়, ঠিক এরকমই এনজাইম হচ্ছে যে রাসায়নিক পদার্থ বিক্রিয়াকে সম্পন্ন করে, পরিবর্তন করে, ও নিজে অপরিবর্তিত থাকে, সেটাকে বলে এনজাইম বা অনুঘটক। ক্লিয়ার? তোমরা একটু সুন্দর করে সংজ্ঞাটা এখন পড়বা, দেখবা যে ক্লিয়ারভাবে মনে আছে। তা আমার লেকচারগুলি ভালো করে শোনো। আমি বলি আমার গল্প যারা শুনবে মনে করবা এই স্যার গল্প বলি, এই গল্পগুলি শুনবা, তোমাদের পড়া কিন্তু 99% হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তারপর বই পড়ো 100%, ঠিক আছে? ওকে, তারপর লিখো 100-200% হয়ে যাবে, লিখতে হবে। ওকে, এখন দেখো তোমরা, এটা হচ্ছে এই এনজাইমটা কি সেটা আমি বললাম। ও এনজাইমের মধ্যে মানে এনজাইমের কিছু কিছুই আছে, তো ও ব্রেকিং ডাউনে সাহায্য করে। সে মানে তোমার হার্ড সলিবল যে ফুডগুলি, যে কঠিন ফুডগুলি, সেগুলি ভাঙতে সাহায্য করে কিছুটা। যেমন হচ্ছে আমরা আমিষটা যখন খাই তখন মুখ বিবরে নিয়ে ইচ্ছা মতো চিবাইতে, যেমন মাংস চিবাইতে একবারে মানে গুঁড়া করে ফেললাম, তখন ওই গুঁড়া করার সাথে সাথে ওটা কিন্তু কাজ শুরু হয়ে যায় আমিষের সাথে। যে এই এনজাইম ট্রিপসিন জাতীয় এনজাইমটা, এটা কি করে আমিষটাকে ভেঙে, মানে আমিষ মানে প্রোটিন, এটাকে ভেঙে আমাদের শরীরের উপযোগী করে তোলে, মানে একটু তরল করে তোলে। ক্লিয়ার? এখনও কিন্তু আমিষের পরিপাক এইখানে কিন্তু পুরাপুরি শেষ হবে না, কারণ এইখানে যদি মুখ বিবরে যদি আমিষের পরিপাক শেষ হয়ে যায় তাহলে তো অন্যরকম হইল, তাহলে আর বাকি অন্ত্রের কাজটা হইল কি, পাকস্থলীর কাজটা হইল কি। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমরা এখানে তাইলে এই মুখ বিবরের যে খাদ্যটা থাকে কি অ্যাসিডিক, কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো থাকে এনজাইমের সাথে, তাইলে এটা অ্যাসিডিক খাদ্য হয়ে গেল। ওকে, এই মুখ বিবর পর্যন্ত আমরা খাদ্যটা অ্যাসিডিক পাইলাম। তারপর হচ্ছে এটা শ্বেতসার জাতীয় খাদ্যটা এনজাইমে কী করে ভেঙে এটা শর্করায় পরিণত করে। শর্করার আরেকটা নাম হচ্ছে মল্টোজ। ওকে, মল্টোজটা হচ্ছে এটা সুক্রোজ বা গ্লুকোজের আগের পর্যায়ে। সেটা হচ্ছে আমরা যখন দেখবা শ্বেতসার জাতীয় খাবার চিবাইতে থাকি, মুখ বিবরে নিয়ে চিবাইতে থাকি, যত চিবাবো তত একটু পরে কিন্তু মিষ্টি লাগবে হালকা, ওইটা ওই জন্য ওই মল্টোজের জন্যই মিষ্টি লাগে। তো এটা শর্করায় পরিণত হয়ে যায়, এই জন্য কি মিষ্টি লাগে। তারপর আমরা কি করি, গিলে ফেলি।